আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ ভারত সফররত রুশ রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রুশ রাষ্ট্রপতি বলেছেন, রাশিয়া ভারতের কাছে প্রতিরক্ষা প্রযুক্তি বিক্রি করে না, নতুন দিল্লির সঙ্গে সেই প্রযুক্তিকে ভাগ করে নেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। সফরকালে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সুপ্রিম কোর্ট এসআইআর এর সঙ্গে যুক্ত বিএলওদের কাজের চাপ কমাতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। ইস্টবেঙ্গল 3-1 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে এআইএফএফ সুপার কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা করবেন এবং মতবিনিময় করবেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে। এই বৈঠকের পর বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, সংস্কৃতি এবং গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হবে বলে ধারণা করা হচ্ছে। আগেই জানানো হয়েছে, রুশ রাষ্ট্রপতি 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি ভবনে আজ সকালে রুশ রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রুশ রাষ্ট্রপতিকে নৈশভোজে আপ্যায়িত করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, ভারত এবং রাশিয়া তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণার 25 বছর পূর্তি উদযাপন করছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতার যে সম্পর্ক রয়েছে তা কোনো দেশের স্বার্থের বিরুদ্ধে নয়। এই সম্পর্ক উভয় দেশের জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে গড়ে উঠেছে। রাশিয়ার ভারতকে জ্বালানি বিক্রির প্রসঙ্গে শ্রী পুতিন বলেছেন, কিছু ক্ষমতাশালী ব্যক্তি মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে আন্তর্জাতিক বাজারে নতুন দিল্লির ক্রমবর্ধমান প্রভাবকে অপছন্দ করছে। এছাড়াও কৃত্রিমভাবে নানা বাধা আরোপের মধ্য দিয়ে রাজনৈতিক কারণে ভারতের প্রভাবকে সীমাবদ্ধ করার লক্ষ্যে কাজ করছে। মস্কোর বিরুদ্ধে পশ্চিমী রাষ্ট্রগুলোর নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে রাশিয়ার রাষ্ট্রপতি বলেন, ভারতের সঙ্গে তার দেশের জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বজায় রয়েছে। এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি আরও বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়া থেকে জ্বালানি কেনার অধিকার থাকে তবে কেন ভারতের সেই সুযোগ থাকবে না। রুশ রাষ্ট্রপতি বলেছেন, অতীতের মতো এখন আর ভারতের সঙ্গে আচরণ করা যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনোই চাপের কাছে নতি স্বীকার করেন না। ভারতীয়দের তাদের প্রযুক্তির জন্য গর্বিত হওয়া উচিত। রাশিয়া আসলে ভারতের কাছে প্রতিরক্ষা প্রযুক্তিকে বিক্রি করে না, বরং নতুন দিল্লির সঙ্গে তা ভাগ করে নেয়। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে সরকার রাশিয়ার সঙ্গে $2 বিলিয়ন সাবমেরিন চুক্তি সম্পন্ন করেছে বলে দাবি করে সামাজিক মাধ্যমে যে সংবাদ প্রচারিত হচ্ছে তা সঠিক নয় বলে সরকার জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে যে খবর এবং ইউআরএল দুটোই ভুয়ো। তারা স্পষ্ট করে বলেছে, ভারত ও রাশিয়ার মধ্যে কোনো নতুন চুক্তি স্বাক্ষরিত হয়নি। সাবমেরিন লিজ একটি পুরনো চুক্তি যা 2019 সালের মার্চ মাসে স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও ভারত ও রাশিয়ার মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। রাশিয়াকে ভারতের বিশেষ ও কৌশলগত অংশীদার হিসেবে অভিহিত করে তিনি বলেন, আগামী দিনেও এই সম্পর্ক অব্যাহত থাকবে। নতুন দিল্লিতে ভারত রুশ আন্তঃসরকারি 22তম সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভের সঙ্গে যৌথভাবে বৈঠকের পৌরোহিত্য করেন তিনি। 2000 সালে ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ঘোষণাপত্র স্বাক্ষরিত হওয়ার পর দুটি দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও রাজনাথ সিং মন্তব্য করেছেন। हम रशिया लेड यूरेशियन इकोनॉमिक यूनियन के साथ फ्री ट्रेड एग्रीमेंट के लिए बातचीत शुरू होने का भी स्वागत करते हैं। एक्सेलेंसी, हम 23rd इंडिया रशिया एनुअल समिट के लिए रशियन फेडरेशन के प्रेसिडेंट हिज एक्सेलेंसी मिस्टर व्लादिमीर पुतिन के भारत आने का भी बेसब्री से इंतजार कर रहे थे। वह आज पूरा हुआ है और यह लीडर्स समिट दोनों देशों के बीच स्पेशल और प्रिविलेज पार्टनरशिप को और मजबूत करेगी, ऐसा मेरा विश्वास है। 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের ফাঁকে মৎস্য এবং পশুপালন ও দুগ্ধজাত পণ্য সংক্রান্ত দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং নতুন দিল্লিতে রাশিয়ার কৃষিমন্ত্রী ওকসানা লুটের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, মৎস্য, প্রাণী সম্পদ এবং দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে পারস্পরিক বাণিজ্য, বাজারজাত করার সমস্যা নিরসন, রপ্তানির জন্য নির্দিষ্ট সংস্থাগুলির তালিকাভুক্তি সহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে গবেষণা, শিক্ষা এবং
গভীর সমুদ্রে মাছ ধরার যানসহ নতুন নতুন জলজ চাষের প্রযুক্তি এবং প্রক্রিয়াকরণ ক্ষেত্রে যৌথ উদ্যোগের বিষয়। এই উপলক্ষে শ্রী সিং জানান, মৎস্য এবং মৎস্যজাত পণ্যের ক্ষেত্রে ভারতের রপ্তানির পরিমাণ 2024-25 সালে প্রায় 700 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। এর মধ্যে রাশিয়ায় রপ্তানির পরিমাণ 12 কোটি 27 লক্ষ মার্কিন ডলার। তিনি বলেন, রপ্তানির বৈচিত্র্যের দিক থেকে চিংড়ি, সার্ডিন, টুনা, কাঁকড়া সহ বিভিন্ন জলজ পণ্যের সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে। রুশ কৃষিমন্ত্রী ওকসানা লুট জানিয়েছেন, মৎস্য ও প্রাণী সম্পদ এবং ডেয়ারি ক্ষেত্রে সহযোগিতার জন্য তারা প্রস্তুত। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক এমন একটি কৌশলগত অংশীদারিত্ব যা মজবুত এবং সময়ের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ। নতুন দিল্লিতে ভারত রাশিয়া বিজনেস ফোরামে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, এই সম্পর্ক গত কয়েক দশকে অটুট বন্ধুত্বের সাক্ষ্য বহন করছে। ভারত বর্তমানে বিশ্বে এমন এক নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত অংশীদার যা বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। If one looks at the India story, it stands as an oasis in the desert, a reliable, trusted and forward-looking partner, friend to all, working with countries around the world to open borders, to expand trade, create the framework conditions to grow economic partnership, strengthening its institutions, and also working on a developmental model which has at its core inclusive and sustainable growth. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। সফরকালে তিনি আহমেদাবাদ, গান্ধীনগর, ভাবথারার এবং বনসকান্থার একগুচ্ছ অনুষ্ঠানে অংশ নেবেন। আহমেদাবাদে আজ জিএমডিসি ময়দানে স্বদেশী জাগরণ মঞ্চ আয়োজিত স্বদেশ উৎসবের উদ্বোধন করবেন তিনি। এরপর নাবার্ড ও IAMAI এর যৌথ উদ্যোগে বসুন্ধরা সম্মেলন 2025-26-এ বক্তব্য রাখবেন তিনি। দুদিনের এই সম্মেলনের মূল ভাবনা বিশ্বজুড়ে পরিবর্তনের জন্য গ্রামাঞ্চলের উদ্ভাবনকে উৎসাহিত করা। এছাড়াও ভারতের গ্রামাঞ্চলে উন্নয়নে সমবায় সমিতিগুলির ভূমিকা নিয়েও আলোচনা হবে। এরপর শ্রী শাহ গান্ধীনগরে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। আহমেদাবাদের শপিং ফেস্টিভ্যাল উদ্বোধনের পাশাপাশি সাংসদ ক্রীড়া উৎসবের সমাপ্তি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তিভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15ই ডিসেম্বর। আকাশবাণী কলকাতার দুপুর 1:40 সংবাদের সময়সীমা 5 মিনিট থেকে বেড়ে হচ্ছে 10 মিনিট। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR এর কাজে নিযুক্ত বুথ লেভেল আধিকারিক BLOদের চাপ কমাতে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলেছে, পশ্চিমবঙ্গ সরকার ও পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন নিযুক্ত এই আধিকারিকরা এ ধরনের কাজ করতে বাধ্য, কিন্তু তারা যাতে কোনো রকমের সমস্যায় না পড়েন পশ্চিমবঙ্গ সরকারকে তা সুনিশ্চিত করতে হবে। আদালত স্পষ্ট জানিয়েছে, SIR প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের প্রয়োজন মাফিক পর্যাপ্ত সংখ্যক কর্মী যুক্ত করা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। BLOদের কাজের সময় আনুপাতিক হারে কমানোর জন্য অতিরিক্ত কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতেও শীর্ষ আদালত রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে। 9টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে SIR এর প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR শুরু হওয়ার পর ভোটদাতাদের মধ্যে 50,97,00,000-এরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে, যা মোট 51 কোটি ভোটারের প্রায় 99.83%। ইস্টবেঙ্গল AIFF সুপার কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। গোয়ার ফাতোদারায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল 3-1 গোলে পাঞ্জাব FCকে হারিয়ে দেয়। ইস্টবেঙ্গলের পক্ষে মোহাম্মদ বাসিম রশিদ, কেভিন সিবিলে এবং সৌল ক্রেসপো গোল করেন। পাঞ্জাবের পক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন ড্যানিয়েল রামিজেস। খেতাবি লড়াইয়ে ইস্টবেঙ্গল FC গোয়ার মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালে FC গোয়া 2-1 গোলে মুম্বাই সিটি FCকে হারিয়ে ফাইনালে উঠেছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ ভারত সফররত রুশ রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রুশ রাষ্ট্রপতি বলেছেন, রাশিয়া ভারতের কাছে প্রতিরক্ষা প্রযুক্তিকে বিক্রি করে না, নতুন দিল্লির সঙ্গে সেই প্রযুক্তিকে ভাগ করে নেয়। খবর শেষ হলো। এরপর খবর শুনতে পাবেন সকাল 7:25